সন্ধ্যায় রান্না শেষ করেছি, খাবার পরিবেশন করব এমন সময় লোডশেডিং হল। মোমবাতি জ্বালিয়ে খেতে বসলাম। ছেলে টেবিলের ওপাশে বসল। মোমবাতির আলো তার মুখ ঝলসে উঠছে। কেমন লাগছে খেতে জিজ্ঞেস করলাম। ভালো, তবে খাবারের চেয়ে তোমাকে দেখতে ভালো লাগছে কি? আমি হাসলাম। কি বলিস? সত্যি মা, এই মোমবাতির আলো তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একজন নববিবাহিতা। গো, আমি খাওয়া বন্ধ করে তার দিকে তাকালাম। তোমার চুল, তোমার মুখ, তোমার হাসি সবকিছুই আলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মোমের মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। মা, আমি একটা কথা বলবো? বল। তুমি আমার নববধূ হও। আমি তোমাকে বিয়ে করতে চাই। চামচ আমার হাত থেকে পড়ে গেল। এই মোমবাতির আলো, আমি তোমার কাছে প্রস্তাব করছি। তুমি আমার স্ত্রী হও। মোমবাতির শিখা টেবিলের ওপর নাচছে। ছায়া দেওয়ালে খেলা করছে। আমরা এভাবেই রোম্যান্টিক ডিনার করব প্রতিদিনকে। খাবারের প্লেট ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমার হৃদয় গরম হয়ে উঠেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম বিপ্লব দাস। বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকে যা ঘটল সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। রাহুল যখন বলল সে আমাকে বিয়ে করতে চায়, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো মজা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা কোনো মজা নয়। রাহুল, তুমি কি বলছ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। মা, আমি সিরিয়াস। এই মোমবাতির আলো তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। গো, আমার হাত কাঁপাতে শুরু করল। এমন সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। তোমার ছেলে এখন তোমার নিয়ন্ত্রণে নেই। সে এখন আমাদের নিয়ন্ত্রণে। যদি তাকে বাঁচাতে চাও তাহলে আজ রাত 12টার সময় পুরাতন গোরস্থানে এসো। একা আসবে গো। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রাহুলের দিকে তাকালাম। সে এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে এখন অন্য রকম একটা ভাব। রাহুল, তুমি ঠিক আছো তো? জিজ্ঞেস করলাম। আমি খুবই ভালো আছি মা, কিন্তু আমি চাই তুমি আমার হও। এমন সময় বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমার প্রতিবিম্ব দেখে আমি চিৎকার করে উঠলাম। আয়নায় আমাকে দেখাচ্ছিল না, দেখাচ্ছিল একজন অপরিচিত মহিলাকে। সেই মহিলার বয়স আমার মতোই, কিন্তু তার চেহারা একেবারেই আলাদা। তুমি কে? আমি আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। আয়নার ভিতর থেকে সেই মহিলা বলল, আমি তোমার ভবিষ্যৎ। আমি সেই রূপালী যে 35 বছর পরে হবে গো। এটা অসম্ভব, আমি বললাম। কিছুই অসম্ভব নয়। আজ যা ঘটছে এটা একটা পরীক্ষা। তোমার ছেলে আসলে তোমার ছেলে নয়। মানে? আজ থেকে 3 মাস আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তুমি কি মনে করতে পারছো? আমি চিন্তা করার চেষ্টা করলাম। হ্যাঁ, 3 মাস আগে একদিন রাহুল কলেজ থেকে ফিরে এসেছিল খুবই অদ্ভুত অবস্থায়। সে বলেছিল যে সে একটা পুরাতন বাড়িতে গিয়েছিল তার বন্ধুদের সাথে। সেই বাড়িটা কোথায় ছিল? আয়নার মহিলা জিজ্ঞেস করল। শহরের বাইরে, পুরাতন গোরস্থানের পাশে। গো, ঠিক তাই। সেই বাড়িতে একটা অভিশাপ ছিল। যে কেউ সেই বাড়িতে প্রবেশ করে সে আর আগের মতো থাকে না। আগে আমার মাথা ঘুরতে শুরু করল। এসব কি হচ্ছে? তাহলে
রাহুল এখন একটা আত্মার নিয়ন্ত্রণে। সেই আত্মা তাকে দিয়ে এমন সব কাজ করাচ্ছে যা সে কখনো করত না। আগে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। রাহুল এখনও টেবিলে বসে আছে, কিন্তু এবার সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে চিনতে পারছে না। রাহুল, তুমি কি আমাকে চিনতে পারছ? তুমি কে? সে জিজ্ঞেস করল। আমার বুক ভেঙে গেল। আমার নিজের ছেলে আমাকে চিনতে পারছে না। এমন সময় আমার ফোনে আবার একটা মেসেজ এলো। সময় কমে যাচ্ছে। রাত 12টার মধ্যে গোরস্থানে না এলে তোমার ছেলেকে আর কখনো ফিরে পাবে না। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 11টা বাজে। মাত্র 1 ঘন্টা সময় বাকি। কিন্তু এমন সময় আমার মনে একটা পরিকল্পনা এলো। আমি রান্নাঘর থেকে একটা ছুরি নিলাম, কিন্তু ছুরিটা রাহুলের জন্য নয়, নিজের জন্য। রাহুল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে একটা কাজ করতে দাও। কি কাজ? আমি আমার হাত কেটে রক্ত বের করব। সেই রক্ত তোমার কপালে লাগিয়ে দেব গো। রাহুল হাসতে শুরু করল, কিন্তু সেই হাসি ছিল খুবই ভয়ানক। তুমি ভাবছ এতে আমি ঠিক হয়ে যাব? এসব কুসংস্কার এখনো বিশ্বাস করো? বিশ্বাস করি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারিনি। আমি আমার হাত কাটলাম, রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত আমি রাহুলের কপালে লাগিয়ে দিলাম। হঠাৎ করে রাহুল চিৎকার করে উঠল। সে মাটিতে পড়ে গেল এবং কাঁপতে শুরু করল। মা, আমার কি হচ্ছে? আমি রাহুলকে কোলে নিলাম। কিছু হবে না বাবা, কিছু হবে না। কয়েক মিনিট পর রাহুল শান্ত হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি করেছি? আমি তোমাকে এমন কথা কেন বলেছি? আমি বুঝলাম রাহুল এখন ঠিক হয়ে গেছে। তুমি কিছু করনি বাবা, তুমি অসুস্থ ছিলে। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন রয়ে গেছে, সেই মেসেজ কে পাঠিয়েছিল? সেই আয়নার মহিলা কে ছিল? পরদিন সকালে আমি সেই পুরাতন বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাহুল এবং বিপ্লবকে নিয়ে গেলাম। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল এখানে কিছু একটা অন্যায় আছে। দরজা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। ভিতরে ঢুকে দেখি দেওয়ালে অনেক ছবি ঝুলানো। সব ছবিতেই একই মহিলার মুখ। সেই মহিলাকে দেখে আমার মনে হলো আমি তাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, সেই আয়নার মহিলা। এই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম। স্থানীয় একজন লোক এসে বলল, এই মহিলার নাম ছিল কমলা দেবী। 50 বছর আগে এই বাড়িতে থাকত। সে একজন তান্ত্রিক ছিল। লোকেরা বলে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারত। ও এখন কোথায়? মারা গেছে, কিন্তু লোকেরা বলে তার আত্মা এখনও এ বাড়িতে ঘুরে বেড়ায়। আমি বুঝতে পারলাম কি হয়েছিল। কমলা দেবীর আত্মা রাহুলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার রক্ত লাগানোর ফলে সেই আত্মা চলে গেছে। কিন্তু কেন সে আমার ছেলেকে বেছে নিয়েছিল? আমি ভাবলাম। এমন সময় বাড়ির একটা ঘরে একটা পুরাতন ডায়েরি পেলাম। সেই ডায়েরি খুলে দেখি সেখানে লেখা আছে, আমি কমলা দেবী। আমার একটা ছেলে ছিল, তার নাম ছিল রতন। রতনের বয়স ছিল 20 বছর। একদিন সে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি জানি যদি আমি কোনো মায়ের ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি তার মাধ্যমে আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু সেই মায়ের অনুমতি লাগবে। আমি যেই মায়ের ছেলেকে বেছে নেব সেই মা যদি তার ছেলেকে আমার কাছে ছেড়ে দেয় তাহলে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো গো। আমি বুঝতে পারলাম কমলা দেবী চেয়েছিল আমি রাহুলকে তার কাছে ছেড়ে দেই, কিন্তু আমি সেটা করিনি, বরং আমার রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতে বাড়ি ফিরে এসে দেখি প্রিয়া নেই। তার রুমে গিয়ে দেখি সেখানে একটা চিঠি রাখা। আমি প্রিয়াকে নিয়ে গেছি। এখন তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে তুমি যা করতে পারোনি রাহুলের ক্ষেত্রে সেটা করতে হবে প্রিয়ার ক্ষেত্রে। কি? আমার মাথে ঝিমঝিম করতে শুরু করল। এবার কমলা দেবী প্রিয়াকে টার্গেট করেছে। আমি বিপ্লবকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না,
কিন্তু যখন রাহুল তার গতকালের অভিজ্ঞতার কথা বলল তখন সে বিশ্বাস করল। আমরা কি করব? বিপ্লব জিজ্ঞেস করল। আমাদের সেই গোরস্থানে যেতে হবে, হয়তো প্রিয়া সেখানে আছে। কি? আমরা তিনজনেই গোরস্থানে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রিয়া একটা পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমাদের দিকে তাকিয়ে নেই। প্রিয়া, আমি ডাকলাম। সে ঘুরে আমাদের দিকে তাকালো, কিন্তু তার চোখে সেই একই ভাব যেটা রাহুলের চোখে দেখেছিলাম। তোমরা কারা? প্রিয়া জিজ্ঞেস করল। আমি তোমার মা, প্রিয়া বলল। আমার মা? আমার মা তো মারা গেছে অনেক আগে গিয়ে। আমি বুঝলাম প্রিয়া এখন কমলা দেবীর নিয়ন্ত্রণে, কিন্তু এবার আমি আগের মতো রক্ত দিয়ে চেষ্টা করতে পারবো না, কারণ প্রিয়া আমার কাছেই নেই। এমন সময় হঠাৎ করে কমলা দেবীর আত্মা প্রকট হল। তুমি গতকাল আমার পরিকল্পনা নষ্ট করেছ, এখন আমি তোমার মেয়েকে নিয়ে নেব গো। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমি চাই তুমি তোমার মেয়েকে আমার কাছে ছেড়ে দাও, বিনিময়ে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব গো। আমি কখনো আমার মেয়েকে তোমার কাছে ছাড়ব না আগে, তাহলে তোমাকে জোর করে ছাড়তে হবে। ও, হঠাৎ করে প্রিয়া আমার দিকে এগিয়ে এলো, কিন্তু তার হাতে একটা ছুরি। প্রিয়া, থামো, আমি চিৎকার করলাম, কিন্তু প্রিয়া থামল না। সে আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করল। এমন সময় রাহুল এগিয়ে এসে প্রিয়ার হাত ধরে ফেলল। প্রিয়া, আমি তোমার ভাই, আমাকে চিনতে পারছ? প্রিয়া রাহুলের দিকে তাকালো, তার চোখে একটু দ্বিধা দেখা গেল। ভাইজান? হ্যাঁ, আমি তোমার রাহুল ভাইজা। তুমি আমাকে চিনতে পারছ? ধীরে ধীরে প্রিয়ার হাত থেকে ছুরি পড়ে গেল। সে রাহুলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাইজা, আমার কি হচ্ছিল? আমি কেন তোমাদের চিনতে পারছিলাম না? আমি বুঝলাম প্রিয়াও এখন ঠিক হয়ে গেছে, কিন্তু কমলা দেবীর আত্মা এখনও সেখানে আছে। তোমরা আমার পরিকল্পনা নষ্ট করেছ, এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে কি? হঠাৎ করে চারদিকে ঝড় শুরু হয়ে গেল। গাছের ডাল ভাঙতে শুরু করল, কবরের পাথর নড়ে যেতে লাগল। আমাদের এখানে থেকে যেতে হবে, বিপ্লব চিৎকার করে বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমরা যদি এখনই এখান থেকে না যাই, তাহলে কমলা দেবী আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এমন সময় আমার মনে পড়ল সেই পুরাতন বাড়িতে পাওয়া ডায়েরিতে আরও কিছু লেখা ছিল। কমলা দেবীর দুর্বলতা হচ্ছে তার ছেলের কবর। যদি কেউ তার ছেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তাহলে সে শান্তি পাবে গো। আমি চারদিকে তাকালাম, একটা পুরাতন কবর দেখলাম, যেটার উপরে লেখা আছে খুর রতন দেবী, 1950-70। এটাই নিশ্চয়ই কমলা দেবীর ছেলের কবর। আমি সেই কবরের কাছে গেলাম। আমার কাছে কোনো ফুল ছিল না, কিন্তু আমি আমার চুল থেকে একটা ফিতা খুলে সেটা কবরের উপর রাখলাম। কমলা দেবী, আমি তোমার ছেলের জন্য দুঃখিত, কিন্তু তুমি যা করছো সেটা ঠিক নয়। তোমার ছেলে মারা গেছে, তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তুমি অন্য মানুষের ক্ষতি করছো গো। হঠাৎ করে ঝড় থেমে গেল, চারদিক শান্ত হয়ে গেল। কমলা দেবীর আত্মা আবার প্রকট হলো, কিন্তু এবার তার মুখে রাগ নেই, বরং দুঃখ। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি আমার ছেলেকে ভালোবাসি। আমি তাকে ছাড়া থাকতে পারি না আগে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু তুমি যদি সত্যিই তোমার ছেলেকে ভালোবাসো, তাহলে তাকে শান্তিতে যেতে দাও। কমলা দেবী কয়েক মিনিট চুপ করে থাকল, তারপর বলল, তুমি ঠিক বলেছ, আমি আমার ছেলেকে কষ্ট দিচ্ছি। আমার উচিত তাকে শান্তিতে যেতে দাও। তুমি যদি চাও আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করতে পারি, তুমি সেটা করবে? অবশ্যই। আমি রতনের কবরের সামনে হাত জোর করে প্রার্থনা শুরু করলাম। হে ভগবান, রতনের আত্মা যেন শান্তি পায়, সে যেন সকল কষ্ট থেকে মুক্তি পায় গো। হঠাৎ করে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলোর মধ্যে একটা ছেলের আকৃতি দেখা গেল। মা, সেই ছেলে বলল। কমলা দেবী কান্না শুরু করে দিল। রতন, আমার ছেলে। মা, তুমি আমার জন্য এত কষ্ট করেছ, কিন্তু আমি এখন খুশি আছি। তুমি আর আমার জন্য চিন্তা করো না আগে। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আগে। মা, তুমি থাকতে পারবে, তুমি শক্তিশালী। আমি সবসময় তোমার সাথে থাকব, কিন্তু আর তোমাকে কষ্ট দেব না আগে। রতনের আকৃতি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। বিদায় মা, আমি তোমাকে ভালোবাসি। ওহ, তোমাকে ভালোবাসি রতন। ওহ। রতনের আকৃতি সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার পর কমলা দেবী আমার দিকে তাকালো। তোমাকে ধন্যবাদ,
তুমি আমাকে সত্যি দেখিয়েছ গো। এটা আমার কর্তব্য ছিল গো। আমি আর কারো ক্ষতি করব না। আমি এখন শান্তিতে থাকব। ওহ, কমলা দেবীর আত্মাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমরা চারজনে বাড়ি ফিরে এলাম। কিন্তু এই ঘটনা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনে দিল। পরের দিন সকালে যখন উঠলাম, দেখি রাহুল রান্নাঘরে আমার জন্য চা বানিয়ে রেখেছে। মা, তুমি গতকাল আমাকে বাঁচিয়েছ। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেব? তুমি আমার ছেলে, আমি সবসময় তোমাকে বাঁচাবো। প্রিয়াও এসে আমাকে জড়িয়ে ধরল। মা, আমার খুব ভয় লেগেছিল। আমি মনে করতে পারছিলাম না তোমরা কারা গো। এখন সব ঠিক হয়ে গেছে বাবা গো। বিপ্লব বলল, রূপালী, তুমি সত্যিই অসাধারণ। তুমি না থাকলে আমাদের পরিবারটা ভেঙে যেত। কিন্তু এই ঘটনার পর আরও কিছু অদ্ভুত বিষয় ঘটতে শুরু করল। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম যে আমি মানুষের মনের কথা পড়তে পারছি। যখন কেউ আমার সামনে মিথ্যে বলে, আমি সেটা বুঝতে পারি। একদিন রাহুলের বন্ধু অনিকেত আমাদের বাড়িতে এলো। সে বলল, আন্টি, আমি রাহুলের কাছে ৫,০০০ টাকা ধার নিয়েছিলাম, সেটা ফেরত দিতে এসেছি। কিন্তু বুঝতে পারলাম সে মিথ্যে বলছে। সে আসলে রাহুলের কাছ থেকে আরও টাকা নেওয়ার জন্য এসেছে। অনিকেত, তুমি সত্যি বলছো না? তুমি আসলে কেন এসেছ? অনিকেত অবাক হয়ে গেল। আন্টি, আপনি কিভাবে জানলেন? আমি জানি তুমি রাহুলের কাছে আরও টাকা নিতে এসেছ গো। অনিকেত মাথা নিচু করে বলল, হ্যাঁ আন্টি, আমার বাবা অসুস্থ, আমার টাকা দরকার। উনি সরাসরি বললে না কেন? মিথ্যে বলার দরকার ছিল না আগে। আমি অনিকেতকে প্রয়োজনীয় টাকা দিলাম, কিন্তু আমি ভাবতে লাগলাম কিভাবে আমি তার মনের কথা বুঝতে পারলাম। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে কমলা দেবীর সাথে যোগাযোগের ফলে আমার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা এসেছে। কয়েক সপ্তাহ পর আমাদের পাড়ার একটা মেয়ে সীমা হারিয়ে গেল। তার মা কান্নাকাটি করে আমার কাছে এলো। দিদি, আপনি কি সীমাকে খুঁজে দিতে পারবেন? আমি জানতাম না কেন, কিন্তু আমার মনে হলো সীমা পুরাতন রেল স্টেশনের কাছে কোথাও আছে। তুমি রেল স্টেশনে খোঁজ করেছ? না, ওইদিকে কেন যাব? একবার দেখো। সীমার মা রেল স্টেশনে গিয়ে সীমাকে পেয়ে গেল। সীমা তার বন্ধুদের সাথে সেখানে খেলা করছিল। এই ঘটনার পর পাড়ার অনেকেই আমার কাছে সাহায্যের জন্য আসতে শুরু করল। কেউ হারানোর